মার্কিন মূল ভূখণ্ডে হয়তো ইরান আঘাত হানে মানে পুরো মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে দেবে। যেই রাষ্ট্র স্যাটেলাইট পাঠানোর যোগ্যতা অর্জন করতে পারে সে আইসিবিএম বানাতে পারে, কারণ ওই প্রযুক্তির চেয়ে ওইটা রকেট প্রযুক্তি আরো আধুনিক। এই চুক্তি আসলে হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ যে কোনো ভাবেই আসলে এই চুক্তিটা তাদের জন্যই জরুরি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শো দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদের এবং সবাইকে স্বাগত। আজ কোনো ভনিতা না করে সরাসরি আমি আতিক ভাইয়ের কাছে চলে যেতে চাই। আমরা গতকাল পর্যন্ত দেখছিলাম যে আজকে যখন বসে কথা বলছি তখন একটা সুসংবাদ পাওয়ার কথা ছিল ট্রাম্পের মুখের ভাষায়, একটা যুদ্ধ থামার বা একটা চুক্তি হওয়ার, কিন্তু উনি উল্টা বলেছেন যে ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়ার কোনো দরকার নাই, ধীরে ধীরে আগাতে হবে। আবার ওইদিকে ইরান আবার একটা হুঁশিয়ারও দিয়ে রেখেছে যে এবার ভুল করলে বড় শাস্তি পেতে হবে। পুরো বিষয়টা আপনি একটু দর্শকদের জানান। আসলে আমাদের মতো সারা পৃথিবীর শান্তিকামী মানুষই আসলে কেউ যুদ্ধ চায় না, এবং তারা সবাই এই পশ্চিম এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত, এই সংঘাতের অবসান চায় এবং একটা শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি যে এই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে প্রধান বাধা হলো ইসরায়েল। কারণ ইসরায়েলের আমরা দেখতেছি যে সরকারি পক্ষ, বিরোধী পক্ষ, উভয় পক্ষই তারা মানুষ হত্যা করতে চায়। তাদের মধ্যে শান্তির কোনো বার্তা নেই। ট্রাম্প যতই বা মার্কিন পক্ষ যতই এটাকে গুছিয়ে এনে পৃথিবীর অন্য মধ্য পশ্চিম এশিয়ার দেশগুলো এবং আফ্রিকার মুসলিম দেশ, মিশরও এই আলোচনায় সামিল হয়েছে, তুরস্ক, সবাই এটাকে গুছিয়ে যখন শান্তির একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই, যেমন গতকালও আমরা দেখলাম যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদের সকালে বাংলাদেশের যে বিকেল বেলা বললেন যে আগামী 2-1 ঘন্টার মধ্যেই বিশ্ববাসীকে আমরা একটা শান্তির খবর দিব। কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই দেখলাম যে নেতানিয়াহু তার নিরাপত্তা বৈঠক ডেকেছে, এবং ডেকে নিশ্চয়ই ট্রাম্পের সাথে আবার যোগাযোগ করেছে, এবং যার ফলে 2-1 ঘন্টা পার হয়, 8 ঘন্টা পার হয়, সারা রাত পার হয়ে গেল, আর কোনো শান্তির সুবাদার, বরঞ্চ এখন দেখা গেছে যে আবার উল্টা। তো এইটা আমরা ওই যে ইরানি পক্ষের আলোচনা থেকেও আমরা শুনেছি যে ইরানিরা বলছে যে আমরা মার্কিনীদের বিশ্বাস করি না, অবিশ্বাস সহই আমরা তাদের সাথে আলোচনা করছি যে তারা যুদ্ধ আসলে থামাবে না। তো কিন্তু আসলে মার্কিনীদের জন্য আসলে যুদ্ধ থামানোটা খুব জরুরি হয়ে উঠেছে, কারণ সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ফুটবল টুটবল, এগুলি সব নিয়ে মানে একটা তাদের জন্য যুদ্ধ থামানোটা খুব জরুরি। কারণ ইরান বলেছে তারা যুদ্ধে চমক দেখাবে, আরো নতুন ধরনের চমক, যাতে পশ্চিমা বা মার্কিন শক্তি বিস্মিত হবে। তো বিস্মিত হবে মানে এই বিষয়ে তো আমরা বুঝতে পারতেছি যে মার্কিন মূল ভূখণ্ডে হয়তো ইরান আঘাত হানে, মানে পুরো মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে দেবে। এবং তারা তো আরো প্রকাশ্যে বলেছে তারা মার্কিন যে ঘাঁটি আছে ইউরোপের মধ্যে স্পেশালি জার্মানি, গ্রিস, সাইপ্রাস, রোমানিয়া, এই 4টার কথা ইরানিরা উল্লেখই করেছে যে আমরা এইসব জায়গায় মার্কিন ঘাঁটিতে হামলা করবই। আবার একই সাথে বিস্ময় অপেক্ষা করছে। বিস্ময় মানে ইতিমধ্যে গত 1 মাসের মধ্যে ইরানিরা তাদের অসমর্থিত সূত্র, মানে আসলে সরকারি সূত্র দিলে তো কনফার্মেশন হয়ে যায়, বেসরকারি সূত্রের বিভিন্ন মাধ্যমে তারা এই তথ্য জানিয়েছে যে তাদের কাছে আইসিবিএম আছে, এবং সেটা দিয়ে 12,000 থেকে 15,000 কিলোমিটার দূরে তারা আঘাত করতে পারে। তো সেই এবার পরীক্ষাও চালিয়েছে একবার যুদ্ধের কিছুদিন আগে রাশিয়ার অনুমতি নিয়ে, রাশিয়ার ওইদিকে আর্কটিক মহাসাগরে। আর যেহেতু ইরান মহাশূন্যে স্যাটেলাইট পাঠাতে পারে, যেই রাষ্ট্র স্যাটেলাইট পাঠানোর যোগ্যতা অর্জন করতে পারে সে আইসিবিএম বানাতে পারে, কারণ ওই প্রযুক্তির চেয়ে ওইটা রকেট প্রযুক্তি আরো আধুনিক। তো সুতরাং তারা মার্কিন মূল ভূখণ্ডে, এবং বলেছে যে তারা সেইটার ওয়ারহেডে তারা 2 টনের মতো বিস্ফোরক দিয়ে সক্ষম। তো যদি এইটা মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানে তাহলে অবশ্যই যুদ্ধ একটা ভিন্ন মাত্রায় পৌঁছবে, এবং মার্কিনীরা অবাকই হবে আসলে। তো এই অবস্থায় কিন্তু সারা পৃথিবীতে সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পার করছে, এবং বিশ্বের শেয়ার বাজারগুলো এবং তেলের বাজার একবার উঠছে একবার নামছে। হ্যাঁ, তো এইটা কিন্তু মানুষের মধ্যে আসলে উৎকণ্ঠার এখনো সমাধান দিতে পারেনি। এর মধ্যে আগামী 2 দিন পর আমাদের পবিত্র হজ, এবং সারা পৃথিবীতে 3য় দিন 4র্থ দিন মুসলমানরা কোরবানি ঈদ পালন করবে। তো মার্কিনীদের আর ইসরায়েলিদের আসলে বিশ্বাস নেই। তারা এর আগেও কিন্তু এই 27 রোজা
আগেই তারা হামলা শুরু করে দিয়েছিল। তো এখনো তারা দেখা যাবে যে সেইভাবে হামলা করবে এবং এটাই আশঙ্কা করা হচ্ছে। আর যদি চুক্তি হয় তো সেটা হয়ে গেল, এবং এই চুক্তি আসলে হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ যে কোনো ভাবেই আসলে এই চুক্তিটা তাদের জন্যই জরুরি, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জরুরি, তাদের জন্যই জরুরি। হ্যাঁ আতিক ভাই, এর মধ্যে আমরা দেখেছি যে হরমুজ প্রণালীর জন্য যে সারা বিশ্বের যে তেলের একটা, বিশেষ করে জ্বালানি তেলের যে ধাক্কাটা, সে ধাক্কাটা সারা দেশে এসেছে এবং আমাদের প্রতিবেশী দেশ, খুব বড় দেশ, এটা জনসংখ্যা বেশি, সেখানে কিন্তু এফেক্ট হচ্ছে। এটা নিয়ে আপনি কিছু কথা বলেন তো। আচ্ছা, ভারতে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যেহেতু তারা বড় অর্থনীতি দেশ এবং তারা এটা থেকে এই মধ্যপ্রাচ্যের বা পশ্চিম এশিয়ার এই তেল সংকট থেকে বাঁচার জন্য তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি নিয়েছে। তারা একবার তাদের পেট্রোলের সাথে জৈব জ্বালানি মিশিয়ে 20% একটা নতুন ধরনের জ্বালানি তৈরি করে প্রয়োগ করার চেষ্টা করেছে। সেটার কতটুকু সাফল্য আসছে সেটা আমরা জানতে পারি না। এগুলা কিন্তু আসলে সংকট থেকে বাঁচার চেষ্টা। তারপরে দ্বিতীয় দফায় তারা দ্বিতীয় ইসরায়েল খ্যাত আরব আমিরাতের সাথে গিয়ে একটি চুক্তি করেছে, যেটা পাকিস্তান সৌদি আরবের সাথে করেছে, একই ধরনের চুক্তি, যে আরব আমিরাতের নিরাপত্তায় সে সৈন্য পাঠাবে ইত্যাদি। আসলে এটা মূলত হলো তার তেলের সরবরাহ যেন ঠিক থাকে। আবার তৃতীয় দফায় তারা রাশিয়া থেকেও তেল কেনার চেষ্টা করে এবং এটা মার্কিনীরা জানে। এই জন্যই মার্কিনীরা যখন দেখছে যে ঠেকাইতে পারবে না, মার্কিন পক্ষ দুর্বল হয়ে বলছে ঠিক আছে আগামী 30 দিনের জন্য আবার তেল কেনার নিষেধাজ্ঞা উঠায় নিলাম। আবার ভারতও বলে যে হ্যাঁ আমরা কিন্তু নিষেধাজ্ঞা মানি না, আমরা মানে একটা উইন উইন, সেও তারে চাপ দেয় সেও চাপ দেয়। এবং এর মধ্যে আবার দেখেন মার্কিন মন্ত্রী কিন্তু ভারত সফর করতেছে। এটারও পিছনে মূল একটা কারণ হলো যে তেল, মানে যে ঠিক আছে তোমরা 30 দিন পরে রাশিয়ান তেল না আমাদের থেকে তেল কিনবা, এটা হলো মূল তাদের টার্গেট। তো এই জিওপলিটিক্সের এই অবস্থায় এখন ভারতের আভ্যন্তরীণ বাজারে কিন্তু আসলে মূল্যস্ফীতি, জনগণের জীবনযাত্রার ব্যয়, এগুলো চাপ তীব্র হচ্ছে। তো এই তীব্র হওয়ার মধ্যেই ভারত কিন্তু 11 দিনের মধ্যে 4 বার তাদের তেলের দাম সমন্বয় করেছে বা বাড়িয়েছে আর কি। তো এইটা কিন্তু আপনার দিল্লিতে অলরেডি, নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি 100 রুপির উপরে চলে গেছে। এবং ভারতে জানেন যে বিভিন্ন প্রদেশে একটু 2-1 রুপি 3 রুপি এদিক সেদিক থাকে আর কি। হ্যাঁ, তো আল জাজিরা এবং ভারতের যে সংবাদ মাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদনে এই তথ্যগুলো নিশ্চিত হয়ে গেছে। তো ভারতের রাষ্ট্রায়ত্ত যে তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো আছে তাদের ডিলারদের মাধ্যমেও জানা গেছে যে নতুন সমন্বয়ের দাম লিটার প্রতি, ডিজেলের দাম লিটার প্রতি 2.71 রুপি এবং পেট্রোলের দাম 2.61 রুপি বাড়ানো হয়েছে। তো এর ফলে দিল্লিতে কিন্তু লিটারে পেট্রোল কিনতে এখন 102.12 রুপি আর ডিজেলের দাম 95.20 রুপি। এর আগেও গত শনিবারও তারা পেট্রোলের দাম 87 পয়সা এবং ডিজেলের দাম 91 পয়সা বাড়িয়েছিল। এবং তাদের সিএনজির দামও পার ওই যে কিউবিক মিটারে 1 রুপি বাড়িয়ে 81.9 রুপি করা হয়। তো সিএনজির দাম কিন্তু আসলে বাংলাদেশের চেয়ে ভারতে একটু বেশি মনে হয়। হ্যাঁ, তো ভারতের যে তেল বিপণনকারী কর্তৃপক্ষ তারা আসলে ওই 28শে ফেব্রুয়ারির এই মধ্য এশিয়া পশ্চিম এশিয়ার যুদ্ধের পর থেকেই তারা এই যে গুরুত্বপূর্ণ তেল পরিবহন হরমুজ থেকে কোনো তেল সরবরাহ করতে পারেনি, যার ফলে তারা একটা তাদের দেশে বৈশ্বিক বাজারের সাথে তাদের দেশেও অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়। এবং এটা আসলে হরমুজ যতক্ষণ পর্যন্ত একটা সেটেল পর্যায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বে, শুধু ভারত না সারা বিশ্বে, তো ভারতীয় অর্থনীতিবিদরাও তারা আশঙ্কা করছেন এই তীব্র মূল্যস্ফীতির চাপে ভারতের যে কি হবে। এবং ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো প্রায় 1000 কোটি রুপির বেশি লোকসান গুনছিল। তো এটা সামাল দিতেই তারা বলতেছে এই টাকা দাম বাড়াইছে, কিন্তু আসলে এতে কিন্তু ওই টাকাটা, ক্ষতির টাকাটা এই মুহূর্তেই ফিরবে না, কারণ এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার আর সারা ভারতব্যাপী একটা বিষয়। তো যাই হোক, এই দাম বাড়ানো হয়তো তাদেরকে কিছুটা স্বস্তি এনে দেবে এবং কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এবং আগামীতেও যদি এই ভারতের এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তি না হয় তাহলে আরো কয়েকবার, মানে ভারতের জন্য এটা, মানে আমাদের দেশে আমরা টের পাইতেছি না কি কারণে জানি না, কিন্তু ভারতে কিন্তু এটা ভালোই টের পাওয়া যায় এবং তাদেরকে অতি দ্রুত হয়তো আবার আগামী সপ্তাহে পরে আবার তেল দাম বাড়াতে হবে। এটা চলমান, এইটা একটা খুব, যখন পর্যন্ত হরমুজ না একটা সেটেল, যতক্ষণ ক্লিয়ার না হবে। ধন্যবাদ আপনাকে আতিক ভাই, খুব সুন্দর আজকের অনুষ্ঠানটা আপনি বিশ্লেষণ করলেন প্রতিটা নিউজ। তো সুপ্রিয় দর্শক, খবর সংযোগের এই টক শোটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন এটা একটু জানিয়ে দেন। আর আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এখানে যদি বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য কোনো আপনারা দিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন।
আন্তর্জাতিক যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান স্পেসিফিক সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে, আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করব। এখানেই আজকের এই টক শোটা শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।